বাবা, আমি তোমাকে আগেই বলে দিয়েছিলাম, তোমার সিদ্ধান্ত যাই হোক না কেন, বিয়ে করলে আমি সূর্যকেই করব। আঙ্কেল, আন্টি, আমি জানি আমার ইনকাম অনেক কম, কিন্তু আমি খুব ভালোভাবে সোনালীর খেয়াল রাখবো। তুমি চুপ করো। সামান্য একজন জুসওয়ালা হয়ে ধনী বাড়ির মেয়েকে বিয়ে করার স্বপ্ন দেখতে লজ্জা করলো না? তোমার মতো ছেলে কোনোদিনও আমার মেয়েকে সুখী করতে পারবে না। নিজের জেদ ছেড়ে দে সোনালী, এই ছেলেটা তোকে ফাঁসিয়েছে, এর সঙ্গে থাকলে তোকে সারা জীবন দুঃখে দিন কাটাতে হবে। বিয়ে করলে আমি সূর্যকেই করব, আমি তাকে ছাড়া অন্য কারোর সঙ্গেই সুখী হতে পারবো না। বাবা, তোমরা যদি আমাদের বিয়েতে রাজি না হও, তাহলে আমাকে বাধ্য হয়ে তোমাদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে সূর্যকে বিয়ে করতে হবে। সোনালী এই বলে সূর্যের সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। বাড়ির বাইরে গিয়ে সূর্য সোনালীকে বলে, সোনালী, আমি জানি বিয়ের পর আমি খুব ভালোভাবে তোমার খেয়াল রাখবো, কিন্তু এভাবে তোমার বাবা মায়ের বিরুদ্ধে বিয়ে করা ঠিক হবে না। তুমি আরেকবার নিজের বাবা মায়ের সঙ্গে কথা বলো। আমার বাবা মায়ের ব্যাপারে তুমি কিছু জানো না সূর্য, তারা টাকা পয়সা ছাড়া আর কিছুই জানে না। তারা কোনোদিনও আমাকে তোমার সঙ্গে বিয়ে করতে দেবে না, তাই আমি তাদের অনুমতি ছাড়াই বিয়ে করব। এবারে তুমি বাড়ি গিয়ে বিয়ের আয়োজন করো। ঠিক আছে, আমি নিজের মা এবং দিদিকে এই ব্যাপারে জানিয়ে দিচ্ছি। এরপর সূর্য নিজের বাড়ি ফিরে যায় এবং সোনালী নিজের রুমে চলে আসে। সোনালী যখন চুপ করে বসেছিল, এমন সময় তার বাবা মা আবার তার কাছে আসে এবং তাকে বোঝানোর অনেক চেষ্টা করে। সোনালী তার বাবা মায়ের কোনো কথাই শোনে না এবং 2 দিন পর একটি মন্দিরে গিয়ে সূর্যের সঙ্গে বিয়ে করে নেয়। তাদের বিয়েতে সূর্যের মা এবং দিদি উপস্থিত হয়, কিন্তু সোনালীর বাবা মা আসে না। মা, আমাদের আশীর্বাদ করো, আমরা যেন সুখে সংসার করতে পারি। আমার আশীর্বাদ সব সময় তোদের সঙ্গেই থাকবে সূর্য। দেখিস, খুব তাড়াতাড়ি সোনালীর বাবা মা তোদের বিয়ে মেনে নেবে। এরপর সকলে সোনালীকে নিয়ে তাদের বাড়ি চলে যায়। বৌদি, আজ থেকে এটাই তোমার বাড়ি। তোমার কোনো সমস্যা হলে মা আর সূর্যকে বলে দিও, আর তারা যদি তোমাকে কিছু বলে তাহলে আমাকে একটা ফোন করে দিও। আমি সঙ্গে সঙ্গে শ্বশুর বাড়ি থেকে এখানে চলে আসব। আমি কিন্তু বাড়ির কোনো কাজ পারি না, মায়ের বাড়িতে আমি কোনোদিনও কাজ করিনি। আরে বৌমা, ও সব নিয়ে তুমি চিন্তা করো না, ধীরে ধীরে সব কিছু শিখে যাবে। আমি তোমাকে সব শিখিয়ে দেব। মা, এবার আমি শ্বশুর বাড়ি যাচ্ছি, তোমরা ভালোভাবে থেকো। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস। এরপর কবিতা নিজের শ্বশুর বাড়ি চলে যায়। প্রথম কিছুদিন সোনালী খুব ভালোভাবেই নিজের শ্বশুর বাড়িতে সময় কাটাচ্ছিল। তার শাশুড়ি একাই বাড়ির সমস্ত কাজ করত। এইভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায় এবং ধীরে ধীরে সোনালীর সমস্যা হতে শুরু করে। মা, অনেক গরম পড়েছে, আপনি সূর্যকে বলে এসি লাগানোর ব্যবস্থা করুন। বৌমা, এখন আমাদের অবস্থা অতটাও ভালো নেই, তবে চিন্তা করো না, কয়েক মাস পরে এসি লাগানো হবে। এখন গরম পড়েছে, তাহলে কয়েক মাস পরে এসি লাগিয়ে কি করবেন? আচ্ছা ঠিক আছে, এখন তাহলে নতুন ফ্রিজ নিয়ে আসুন। আমাদের পুরানো ফ্রিজটাতে ভালোভাবে জল ঠান্ডাই হচ্ছে না। এই গরমের সময় ঠান্ডা জল না খেলে আমার ভালো লাগে না। সূর্য যা ইনকাম করে, আমাদের সংসার চালাতে সব টাকা শেষ হয়ে যায়। এরকম অবস্থায় নতুন ফ্রিজ কেনা সম্ভব নয় বৌমা। আপনাকে যেটাই বলছি, আপনার জন্য কোনো কিছুই সম্ভব নয়। এরকম গরিব পরিবারে বিয়ে করে আমি ঠকে গেছি। সোনালী এই বলে রাগ করে নিজের রুমে চলে যায়। কিছু সময় পর সূর্য কাজ থেকে বাড়ি ফিরলে কমলা তার কাছে যায়। বাবা সূর্য, গরমের কারণে বৌমায়ের অনেক কষ্ট হয়। আমাদের বাড়িতে একটা পুরানো কুলার আছে, তুই সেটা সারিয়ে বৌমায়ের রুমে রেখে দে। সে ধনী বাড়ির মেয়ে, এরকম কষ্টে থাকার অভ্যাস তার নেই। কিন্তু মা, সে নিজের ইচ্ছাতে এই বাড়িতে বৌমা হয়ে এসেছে, তাকে এসব কিছুর অভ্যাস করতে হবে। ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যাবে, তুই এখনকার মতো তার রুমে কুলারটা লাগিয়ে দে। এরপর সূর্য তার বাড়িতে রাখা কুলার সারিয়ে সোনালীর রুমে রেখে দেয়। কুলার দেখে সোনালী কিছুটা শান্ত হয়। পরের দিন সকালে ব্রেকফাস্ট করার সময় সোনালী তার শাশুড়িকে বলে, মা, আমার প্রত্যেকদিন পরোটা আর চা খেতে একদম ভালো লাগে না। আমার মায়ের বাড়িতে আমি আলাদা আলাদা রকমের ব্রেকফাস্ট করতাম, আপনি মাঝে মাঝে সকালে পাস্তা আর পিৎজা বানিয়ে দেবেন। কিন্তু বৌমা, আমি তো ওসব খাবার বানাতে পারি না। আরে সোনালী,
কি কি লাগবে তুমি আমাকে বলে দিও, আমি এনে দেব। তারপর তুমি নিজের পছন্দ মতো খাবার রান্না করে খেতে পারবে। না, আমি রান্না করতে পারবো না, মাকেই রান্না করতে হবে। আমি তো আগেই বলেছিলাম আমি রান্না করতে পারি না। সোনালি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? মা এমনিতেই বাড়ির সমস্ত কাজ একাই করে, তার উপর তোমার প্রতিদিনের বায়নাগুলো পূরণ করতে যাবে কেন? এভাবে চলতে থাকলে আমাদের একসঙ্গে থাকা মুশকিল হয়ে যাবে। আমি তোমার জন্য নিজের মায়ের বাড়ি ছেড়ে এখানে চলে এলাম, আর তুমি আমাকে হুমকি দিচ্ছ? মা, আপনিও দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছেন, নিজের ছেলেকে কিছু বলবেন না? আপনার মতো মায়েদের জন্যই ছেলেদের ডিভোর্স হয়ে যায়। আরে সূর্য, আর কিছু বলিস না, যা তুই কাজে চলে যা। এভাবে মাথা গরম করলে অশান্তি আরো বেড়ে যাবে। মায়ের কথা শুনে সূর্য কাজে চলে যায়। এরপর কমলা সারাদিন মোবাইলে পাস্তা বানানোর ভিডিও দেখতে থাকে। পরের দিন সকালে সূর্য এবং সোনালি যখন ব্রেকফাস্ট করতে বসে, এমন সময় কমলা সোনালির জন্য পাস্তা নিয়ে আসে। বৌমা, কাল তুমি পাস্তা খেতে চাইছিলে, তাই আমি তোমার জন্য পাস্তা বানিয়েছি, খেয়ে বলো কেমন হয়েছে। আরে বাহ, খুব টেস্টি হয়েছে। আমি রেস্টুরেন্টে যেরকম খেতাম ঠিক সেরকম। তোমার পছন্দ হয়েছে এটা জেনে খুব ভালো লাগলো। এবার থেকে মাঝে মাঝে তোমার জন্য এরকম অনেক রকমের খাবার বানিয়ে দেব। থ্যাংক ইউ মা। সোনালি, তুমি সব সময় হাসি খুশি থাকবে। তুমি রেগে গেলে আমাদের অনেক খারাপ লাগে। কি আর করব, খুব তাড়াতাড়ি আমার মাথা গরম হয়ে যায়। তবে চেষ্টা করবো এবার থেকে যেন শান্ত থাকতে পারি। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। এরকমই একদিন সোনালি যখন তার শাশুড়ির সঙ্গে বসেছিল, এমন সময় কবিতা তাদের বাড়িতে আসে। আরে কবিতা, তুই এসে গেছিস? আমি তোর আসার অপেক্ষা করছিলাম। ডেলিভারিতে আর 2 মাস মাত্র বাকি আছে। এইখানে যখন চলে এসেছিস, এবার আমি তোর ভালোভাবে খেয়াল রাখতে পারবো। ভেবেছিলাম আরো আগে চলে আসবো, কিন্তু তোমাদের কাজ বেড়ে যেত, তাই 7 মাস পূরণ হওয়ার পরেই এলাম। কবিতা 7 মাসের গর্ভবতী ছিল এবং ডেলিভারি পর্যন্ত বেড রেস্ট করার জন্যই নিজের মায়ের বাড়িতে এসেছিল। কমলা, সোনালি এবং কবিতা বেশ কিছু সময় পর্যন্ত গল্প করতে থাকে। এরই মধ্যে তাদের বাড়ির বাইরে এক ঠেলা গাড়িওয়ালা জামা কাপড় বিক্রি করতে আসে। মা, আমাদের এলাকাতে কেউ ঠেলা গাড়ি নিয়ে জামা কাপড় বিক্রি করতে এসেছে, চলো না গিয়ে দেখা যাক। আরে হ্যাঁ হ্যাঁ চল। বৌমা, তুমিও আমাদের সঙ্গে চলো, কোনো জামা পছন্দ হলে নিয়ে নেবে। কি বললেন? ঠেলা গাড়িওয়ালার থেকে জামা নিতে হবে? গরিব মানুষদের জন্য ওই জামা কাপড় ঠিক আছে, আমার ওসব চলবে না। সোনালির কথা শুনে কমলা এবং কবিতা অনেক দুঃখী হয়ে যায় এবং বাইরে চলে যায়। তাদের চলে যাওয়ার পর সোনালি বলে, উফ, এরা কিরকম বেকার মানুষ, ঠেলা গাড়িওয়ালার কাছ থেকে জামা কাপড় নেওয়ার জন্য চলে গেল। এভাবেই দেখতে দেখতে আরো কয়েকদিন কেটে যায়। কবিতা গর্ভবতী হওয়ার কারণে বেশিরভাগ সময় বিছানায় শুয়ে থাকত এবং বাড়ির কোনো রকম কাজ করতে পারত না। সোনালি কবিতাকে সব সময় রেস্ট করতে দেখে হিংসে করতে শুরু করে। আচ্ছা মা, কবিতা দিদি এখান থেকে কবে যাবে? আরে বৌমা, আগে তার ডেলিভারি হবে, তার কয়েকদিন পর সে নিজের শ্বশুর বাড়ি যাবে। কিন্তু মা, সে তো ডেলিভারি পর্যন্ত নিজের শ্বশুর বাড়িতেও থাকতে পারতো। বৌমা, তুমি তো জানো তার শাশুড়ি নেই, সেখানে তার খেয়াল রাখার জন্য কেউই নেই। তাহলে তো বাড়িতে নার্স রেখে নিতে পারতো। কতদিন থেকে এখানে পড়ে আছে, তাছাড়া আজকাল তো কোনো কাজও করে না। সোনালির মুখে এরকম কথা শুনে কমলার অনেক খারাপ লাগে। বৌমা, এটা তার মায়ের বাড়ি, সে এখানে আসবে না তো কোথায় যাবে? আমিও তো নিজের মায়ের বাড়ি যাই না। আমি তো নিজের মায়ের বাড়ি থেকে সমস্ত সম্পর্ক শেষ করে নিয়েছি। আমি কিভাবে আছি? বৌমা, আমি চাই তুমিও নিজের মায়ের বাড়িতে যাওয়া শুরু করো, তাদের সঙ্গে দেখা করো। না, আমার সেটার কোনো প্রয়োজন নেই। আমি তো শুধু দিদির জন্যই বলছিলাম। দিদি তাড়াতাড়ি এখান থেকে চলে গেলে ভালো হবে। বেশি দিন পর্যন্ত কোথাও থাকলে দেখতে ভালো লাগে না। সোনালি যখন তার শাশুড়িকে এসব কথা বলছিল, এমন সময় রুমের ভেতর থেকে কবিতা তার সমস্ত কথা শুনে ফেলে। কবিতা তার কথা শুনে মনে মনে অনেক কষ্ট পায়। এভাবেই দেখতে দেখতে আরো কয়েকদিন কেটে যায় এবং কবিতা একটি কন্যা সন্তানের জন্ম দেয়। বাড়ির সকলে অনেক খুশি ছিল।
কবিতার ডেলিভারি হওয়ার পর থেকে কমলা সব সময় তার পাশেই বসে থাকতো এবং তার সেবা যত্ন করত। কমলা আর সোনালীর খেয়াল রাখতে পারছিল না। এরকমই একদিন সোনালী রান্নাঘরে গিয়ে দেখে সেখানে কিছুই রান্না করা নেই। মা আজ ব্রেকফাস্ট পর্যন্ত বানায়নি। মা সবসময় দিদিকে নিয়েই পড়ে আছে, আজ কোনো একটা ব্যবস্থা করতেই হবে। এরপর সোনালী তার শাশুড়ির রুমে গিয়ে দেখে সেখানে কবিতা শুয়ে রয়েছে এবং তার শাশুড়ি মাথার কাছে বসে রয়েছে। অপরদিকে সূর্য কবিতার বাচ্চাকে নিয়ে খেলা করছে। আরে মা, আজ আপনি ব্রেকফাস্ট বানাননি কেন? হ্যাঁ বৌমা, কবিতার দেখাশোনা করতে করতে অনেক দেরি হয়ে গেছে, তাই আর রান্না করা হয়নি। আরে সোনালি, আজকে তুমি ব্রেকফাস্ট তৈরি করে নাও। তুমি তো দেখতেই পাচ্ছ দিদির ডেলিভারি হওয়ার পর থেকে মাকে সবসময় তার খেয়াল রাখতে হচ্ছে। আমি কেন রান্না করতে যাব? দিদি এখানে আসার পর থেকে কোনো কাজ করেনি, বোঝার মতো আমাদের বাড়িতে পড়ে রয়েছে। মুখ সামলে কথা বলো সোনালি, তুমি দিদির সঙ্গে এভাবে কথা বলছো কেন? আমি যাচ্ছি, নিজের ব্রেকফাস্ট বানিয়ে খেয়ে নেব, তোমরা নিজেরটা দেখে নিও। সোনালি এই বলে সেখান থেকে চলে যায়। সোনালির কথা শুনে সূর্য প্রচন্ড রেগে যায়। অপরদিকে কমলাও চিন্তিত হয়ে পড়ে। এটা কি হয়ে গেল? বৌমা আবার রেগে গেছে। মা, তুমি বৌদির কাছে যাও, তার জন্য কিছু একটা বানিয়ে দাও, তাহলে সে ঠান্ডা হয়ে যাবে। মা, তোমাকে কোথাও যেতে হবে না। আর দিদি, তুমিও সোনালির চিন্তা করা বন্ধ করে দাও। সোনালির অভ্যাস অনেক খারাপ হয়ে গেছে। এরকম করে বলিস না সূর্য। আমি একদম ঠিক বলছি মা। সে তোমার সাহায্য করার পরিবর্তে সবসময় তোমাকে অর্ডার করতে থাকে। সূর্য, সে ধনী পরিবারের মেয়ে, সে কাজ করতে পারে না, ধীরে ধীরে সব শিখে যাবে। তার এখানে থাকতে থাকতে এতদিন হয়ে গেল, আর কখন শিখবে? এখন পর্যন্ত শিখতে পারছে না যখন, তাহলে সে কোনোদিনও শিখতে পারবে না। তোমরা তাকে মাথায় তুলে রাখা বন্ধ করো। এরপর সূর্য রাগ করে কাজে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। অপরদিকে শাশুড়ি এবং ননদের প্রতি সোনালীর রাগ আরো বাড়তেই থাকে। আমার শাশুড়ি আর ননদের জন্য আমার জীবন কঠিন হয়ে যাচ্ছে। একবার বাবা মাকে ফোন করে দেখি, তারা যদি কোনো একটা ব্যবস্থা করতে পারে। সোনালী এই বলে নিজের বাবাকে ফোন করে। হ্যালো, কে? আরে বাবা, তুমি আমার ফোন নাম্বার সেভ করে রাখোনি কেন? আমি সোনালী বলছি। আমি কোনো সোনালীকে চিনি না। সোনালীর বাবা এই বলে তার স্ত্রীর হাতে ফোনটা দিয়ে দেয়। হ্যালো হ্যালো মা, বাবা এখনো আমার উপর রেগে আছে কেন? তুমি বাবাকে একটু বোঝাও না। তুই এখানে ফোন করেছিস কেন? তোর সঙ্গে আমরা কোন রকমেরই সম্পর্ক রাখতে চাই না, আর কখনো আমাদেরকে ফোন করার চেষ্টা করবি না। সোনালীর মা এই বলে ফোন কেটে দেয়। মায়ের এভাবে ফোন রেখে দেওয়ায় সোনালী আরো বেশি রেগে যায়। এরা আমার বাবা মা নাকি শত্রু? নিজের মেয়ের সঙ্গে কেউ এরকম ব্যবহার করে? সোনালী এসব কথা ভাবছিল, এমন সময় তার ননদ তার কাছে আসে। বৌদি, আমি জানি এখানে থেকে আমার অনেক দিন হয়ে গেছে, আমার জন্য এখানে অনেক অশান্তিও হয়েছে, তাই আজ আমি চলে যাচ্ছি। আমার জামা কাপড় প্যাকিং করাও হয়ে গেছে। বাহ, শুনে খুব ভালো লাগলো যে ফাইনালি তুমি এখান থেকে চলে যাচ্ছ। আমি তো ভেবেছিলাম তুমি সারা জীবন এখানেই থেকে যাবে। তুমি চিন্তা করো না বৌদি, এবার থেকে এলে 2-3 ঘন্টার বেশি এখানে থাকবো না। তোমাদের সঙ্গে দেখা করার পরেই চলে যাব। আমার সঙ্গে দেখা করতে আসতে হবে না, তুমি নিজের মা আর ভাইয়ের সঙ্গে দেখা করে চলে যেও। কিছু সময় পর কবিতার স্বামী আসে এবং তাকেও নিজের সন্তানকে সঙ্গে নিয়ে সেখান থেকে চলে যায়। তাদের চলে যাওয়ার পর সোনালী তার শাশুড়িকে বলে, এতদিন পর্যন্ত আপনি নিজের মেয়ের অনেক সেবা করেছেন, এবার হয়তো নিজের বৌমায়ের খেয়াল রাখতে গেলে আপনার কষ্ট হবে না। আরে বৌমা, তুমি এরকম করে বলছো কেন? আসলে কবিতার ডেলিভারি হয়েছিল, তাই তার খেয়াল রাখতে হচ্ছিল। তুমি প্রেগনেন্ট হলে তোমারও এরকমই খেয়াল রাখতাম। আমি ওসব কথা শুনতে চাই না, আমি একটু বাইরে যাচ্ছি, আপনি খাবার রান্না করে রাখবেন। সোনালী এই বলে মার্কেটে গিয়ে ঘোরাঘুরি করতে থাকে। সোনালী যখন ঘোরাফেরা করছিল এমন সময় তার শাশুড়ি বারবার তাকে ফোন করে, কিন্তু সোনালী ফোন রিসিভ করে না। ঘোরাফেরা শেষ হলে সোনালী রাত 8টার সময় বাড়ি ফেরে এবং রান্নাঘরে যায়। আরে, রান্নাঘরে কিছুই নেই। আমি মাকে বলে গেলাম আর মা এখনো রান্না করেনি। এরপর সোনালী তার শাশুড়ির রুমে গিয়ে দেখে তার শাশুড়ি বিছানায় শুয়ে রয়েছে।
আরে বৌমা, তুমি চলে এসেছো। আমার শরীর অনেক খারাপ, সেটাই বলার জন্য তোমাকে বারবার ফোন করছিলাম। ভাবলাম তোমাকে বাইরে থেকে খাবার আনতে বলে দেব, আমি রান্না করতে পারিনি। মেয়ে যখন এখানে এসেছিল তখন তো খুব ভালোভাবেই সব কাজ করছিলেন, আজ আমার জন্য রান্না করতে গিয়ে শরীর খারাপ হয়ে গেল। সেরকম কোনো ব্যাপার নয় বৌমা, তুমি হাত দিয়ে দেখো, আমার শরীর অনেক গরম, আমার জ্বর এসেছে। থাক, আর নাটক করতে হবে না, আমি ভালো করে আপনার অ্যাক্টিং বুঝতে পারছি। সোনালি নিজের শাশুড়িকে বকাঝকা করছিল। এমন সময় সূর্য বাড়ি ফিরে আসে এবং তার কথা শুনে প্রচন্ড রেগে যায়। সোনালি, তুমি মায়ের সঙ্গে এভাবে কথা বলছো কেন? আরে সূর্য, তুমি নিজেই দেখো না, দিদি নিজের শ্বশুর বাড়িতে ফিরে যেতেই মা বাড়ির আর কোনো কাজই করছে না। আমি এইমাত্র বাড়ি থেকে এসে দেখি কোনো কিছুই রান্না করা নেই। আরে মা, তোমার কি হয়েছে? তুমি এভাবে শুয়ে আছো কেন? সূর্য, আমার অনেক জ্বর এসেছে, বিছানা থেকে উঠতেই পারছি না। আমি সোনালীকে ফোনও করেছিলাম, কিন্তু সে আমার ফোন রিসিভ করেনি। হ্যাঁ, আমি ইচ্ছে করেই আপনার ফোন রিসিভ করিনি, কারণ আমি আপনার সঙ্গে কোনো রকমেরই কথা বলতে চাইছিলাম না। এবার নিজের ছেলের সামনে আমার ব্যাপারে নালিশ করা হচ্ছে। সোনালীর কথা শুনে সূর্য প্রচন্ড রেগে যায় এবং তার গালে জোরে একটি থাপ্পড় মারতে গিয়ে নিজের হাত থামিয়ে নেয়। আরে সূর্য, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? বৌমায়ের গায়ে হাত তুলতে যাচ্ছিস কেন? ভুল করেও আমার গায়ে হাত তোলার চেষ্টা করবে না সূর্য, তোমার জন্য ভালো হবে না। পরিবারে এরকম অশান্তি হতে দেখে কমলা অনেক দুঃখী হয়ে যায়। অনেক হয়েছে, আমি আর একসঙ্গে থাকতে পারবো না। সূর্য, তুমি উপরের ঘরে আমার থাকার ব্যবস্থা করে দাও, আজ থেকে আমি সেখানেই থাকবো। কিন্তু বৌমা, সেখানে একা তুমি কিভাবে থাকবে? আমরা মাত্র 3 জন মানুষ, নিচের তলা আমাদের জন্য যথেষ্ট। আমি আপনাদের আর কোনো কথাই শুনতে চাই না। সূর্য, তুমি তাড়াতাড়ি আমার উপরে থাকার ব্যবস্থা করো। সোনালি এই বলে নিজের রুমে চলে যায় এবং জামা কাপড় প্যাক করতে শুরু করে দেয়। সোনালির চলে যাওয়ার পর কমলা তার ছেলেকে বলে, সূর্য, বৌমা যেমন বলছে তুই তেমনটাই কর। আমাদের কপাল ভালো যে বৌমা বাইরে কোথাও যাওয়ার কথা বলছে না। সে যখন উপরের তলায় থাকতে চাইছে তাহলে তাকে সেখানেই শিফট করে দে। কয়েকদিন একা থাকলে সে পরিবারের গুরুত্ব বুঝতে পেরে যাবে। কিন্তু মা, আমি তোমাকে নিচের তলায় একা রেখে উপরে যাব না। আমি তোর কাছে হাত জোর করে অনুরোধ করছি সূর্য, বৌমায়ের সঙ্গে উপরের রুমে শিফট হয়ে যা। মায়ের কথা শুনে সূর্য অনেক দুঃখী হয়ে যায় এবং সোনালীকে নিয়ে উপরের তলায় থাকতে চলে যায়। সূর্য, আমি ভেবেছিলাম তুমি নিজের মায়ের সঙ্গে নিচের তলাতেই থেকে যাবে। খুব ভালোই হয়েছে যে তুমি আমার সঙ্গে থাকতে চলে এসেছো। সোনালি, আমি তোমাকেও ছাড়তে পারবো না এবং মাকেও ছাড়তে পারবো না, এসব আমার একদম ভালো লাগছে না। আরে সূর্য, তুমি চিন্তা করো না, আমরা দুজনে অনেক হাসি খুশিতেই থাকবো। সোনালি যেমনটা ভেবেছিল তেমনটা হয় না। আলাদা থাকতে শুরু করায় তাকে বাড়ির সমস্ত কাজই করতে হচ্ছিল। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায় এবং সোনালি গর্ভবতী হয়। তার গর্ভবতী হওয়ার কথা শুনে কমলা সোনালির কাছে আসে। আরে বৌমা, শুনলাম তুমি গর্ভবতী। এত আনন্দের খবর শুনে আমি নিজেকে আর আটকে রাখতে পারলাম না। আমি তো জানি এই খবর ঠিক আপনার কাছে পৌঁছেই যাবে। আচ্ছা বৌমা, এবার তোমার রাগ শেষ করে নিচের ঘরে শিফট হয়ে যাও। এই অবস্থায় ভালোভাবে তোমার খেয়াল রাখতে হবে। না মা, সেটার কোনো প্রয়োজন নেই। আমি আর সূর্য এখানে খুব ভালোভাবেই আছি। নিচে গেলে আবার আপনার জন্য আমাদের ঝামেলা হয়ে যাবে। কিন্তু বৌমা, গর্ভবতী অবস্থায় তুমি কিভাবে বাড়ির কাজ করবে? কয়েকদিন পর তুমি বাড়ির কাজ আর করতেই পারবে না। আমি অতটাও দুর্বল নই মা, আপনাকে আমার জন্য চিন্তা করতে হবে না। কমলা নিজের বৌমাকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু সোনালি তার কোনো কথাই শোনে না। এরপর কমলা আবার নিচের ঘরে চলে যায়। এভাবেই দেখতে দেখতে 5 মাস কেটে যায় এবং সোনালির পেট ফুলে ওঠে। এরপর থেকে সোনালি ভালোভাবে কাজ করতে পারতো না এবং সব সময় রেগে রেগে থাকতো। সূর্য, আমি বাড়ির কাজ করতে পারছি না, আজ তুমি বাইরে থেকে খাবার নিয়ে এসো। কিন্তু সোনালি, তোমার এই অবস্থায় বাইরের খাবার খাওয়া ঠিক হবে না। বাইরের খাবার আমাদের সন্তানের জন্য ভালো নয়। তাহলে আমি কি করব? এই অবস্থায় আমি কাজ করতে পারছি না।
মা তোমাকে বলেছিল নিচে শিফট হয়ে যেতে, তাও তুমি মায়ের কথা শুনলে না। না, আমি এখানেই ঠিক আছি। আমি তোমার সঙ্গে আলাদা থাকলে তবে হাসি খুশি থাকতে পারবো। সোনালি বেশিরভাগ সময় রান্না করতো না এবং সূর্যকে বাইরে থেকে খাবার নিয়ে আসতে হতো। কমলা এসব দেখে অনেক চিন্তিত হয়ে পড়ে এবং একদিন তাদের কাছে যায়। আরে সূর্য, তুই এভাবে বারবার বাইরের খাবার নিয়ে আসা বন্ধ কর। বাইরের খাবার খেয়ে বৌমা আর তোর সন্তান অসুস্থ হতে পারে। আজ থেকে বৌমায়ের খাবারের দায়িত্ব আমি সামলাবো। সূর্য তার মায়ের কথায় রাজি হয়ে যায় এবং সোনালিও চুপ করে দাঁড়িয়ে থাকে। এরপর থেকে কমলা প্রত্যেক দিনই তার ছেলে এবং বৌমায়ের জন্য রান্না করে পাঠাতো। এরই সাথে কমলা মাঝে মাঝে উপরের তলায় গিয়ে বাড়ি পরিষ্কারও করে দিত এবং সোনালির খুব ভালোভাবে খেয়াল রাখত। এত কিছুর পরেও সোনালি তার শাশুড়িকে পছন্দ করত না। এরকমই একদিন, মা, অনেকদিন থেকে তোমার সঙ্গে দেখা করতে ইচ্ছে করছিল, তাই চলে এলাম। খুব ভালো করেছিস কবিতা। আচ্ছা মা, বৌদির তো এখন 8 মাস চলছে, সে কেমন আছে? হ্যাঁ হ্যাঁ, সে ভালো আছে। আমি উপরের তলায় গিয়ে তার সঙ্গে দেখা করে আসবো। তার সঙ্গে দেখা করতে খুব ইচ্ছে করছে। সোনালি আমাকেই উপরে দেখতে চায় না, জানি না তুই গেলে সে কি বলবে। কমলা এবং তার মেয়ে কথা বলছিল। এমন সময় উপর থেকে সোনালির চিৎকারের আওয়াজ শুনতে পায় এবং তারা তাড়াতাড়ি উপরের তলায় যায়। আরে, এই মাত্র 8 মাস চলছে, এরই মধ্যে বৌমায়ের লেবার পেন শুরু হয়ে গেল। তাড়াতাড়ি বৌমাকে হসপিটালে নিয়ে যেতে হবে। এরপর কমলা এবং তার মেয়ে সোনালিকে নিয়ে হসপিটালে পৌঁছায়। বেশ কিছু সময় পর্যন্ত সোনালির অপারেশন চলতে থাকে এবং ডাক্তার বাইরে বেরিয়ে এসে বলে, চিন্তার কোনো কারণ নেই, লেবার পেন শুরু হয়ে যাওয়ায় 8 মাসেই আপনার বৌমার ডেলিভারি হয়ে গেল। তবে সন্তান এবং আপনার বৌমা একদম সুস্থ আছে। 1 সপ্তাহ পর সকলে সোনালি এবং তার সন্তানকে নিয়ে বাড়ি ফিরে যায়। আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিন। মা আর দিদি আমাকে আর আমার সন্তানকে নতুন জীবন দিয়েছে। আমি আর উপরের রুমে যাব না, আমি মায়ের সঙ্গে নিচের তলাতেই থাকবো। মা, আপনি আমাকে ক্ষমা করে দিন। দিদি, তুমিও আমাকে ক্ষমা করে দাও। আরে বৌমা, তোমাকে ক্ষমা চাইতে হবে না। ছোটদের থেকে মাঝে মাঝে ভুল হয়েই যায়। আরে হ্যাঁ বৌদি, আমিও তোমার কথায় রাগ করিনি। তুমি এখানে হাসি খুশি থাকলে আমাদের সকলের খুব ভালোই লাগবে। এরপর থেকে সোনালি আর অহংকার করতো না এবং তার পরিবারের সঙ্গে হাসি খুশিতে দিন কাটাচ্ছিল। বন্ধুরা, আমাদের গল্পের সিরিজ এখানেই শেষ করা হলো। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও। এরকমই গল্প আরো দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।